আমরা লঞ্চে করে জম্বুদ্বীপ ট্রিপে বেরোলাম। 2 ঘন্টার মতন সময় লাগবে আসা যাওয়া মিলিয়ে। জম্বুদ্বীপটাকে নামানো হয় না জম্বুদ্বীপে, কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে আসে আর তো বকখালি এসে এটার কেন বাকি থাকে, এটাও আমরা করে নিচ্ছি। বেনফিশ হারবার থেকে লঞ্চগুলো ছাড়ে। 20 জনের মতন, 20-22 জন মিনিমাম না হলে ওরা চার্জ বেশি করে। 20-22 জন হলে ওরা 150 টাকা করে চার্জ করে। এই পেছনটা হচ্ছে বেনফিশ জেটি হারবার, আর এখন আমরা বে অফ বেঙ্গলের দিকে এগোচ্ছি। আপনারা এই যে জেটি থেকে উঠলেন, এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে। যেরকম আপনারাও যে বেড়াতে এসছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব ছিলেন বলে ফ্রেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরকম এটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতি বনিয়া। এটা একটা পোর্শন জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি। আর এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালির সি বিচে নেমে সোজা একদম সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসেন, একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবেন। তবে পথটা 5 কিলোমিটারে। আপনাদের পক্ষে সম্ভব নয়, হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। আর এই যে খালিটা পেরোলেই সামনেই মোহনা। মোহনা পের হলে আমরা পুরোটা ওয়েস্ট বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে জম্বুদ্বীপ যাব। জম্বুদ্বীপের অবস্থানটাই হচ্ছে পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে বিশাল ওই দ্বীপ। এবার জম্বুদ্বীপে গিয়ে বলবো, ওখানে 2008 সালের আগে 120টা আদিবাসী ঘর ছিল, বসবাস করতো। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যে শুটকিমাছের ব্যবসাটা করছে, এটাও আগে জম্বুদ্বীপে হতো। কেন সরকার সবাইকে তুলে দিয়ে নোম্যান প্ল্যান করেছে, কি কি কারণ ধরছে এদেরকে তোলা হয়েছে, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, কোন নদী পের হয়ে কোন দ্বীপে যেতে হয়, সবকিছু আপনারা সবিস্তারেই জানতে পারবেন। আর আমরা এই যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাবো, বর্তমান দূর থেকে 2খানা দ্বীপ আপনারা দেখতে পাবেন। এক হচ্ছে মৌসুমী আইল্যান্ড, 2 হচ্ছে সাগর দ্বীপ, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। এবার বলি, সুন্দরবনের টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে সব বদ্বীপ। আপনি যে কোনো দ্বীপে যাবেন তার সময়সীমা আলাদা। সেরকম না, এই যে আপনি জেটি থেকে উঠলেন, হ্যাঁ, জম্বুদ্বীপে নামতে দেয় না। জম্বুদ্বীপ দেখে যে মৌসুমী দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই জেটিতে আসবেন, 5 ঘন্টার সময় যাবে। আপনি এখান থেকে সাগরদ্বীপ যাবেন, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, অবশ্যই যেতে পারবেন। এই জেটি থেকে উঠলেন, জম্বুদ্বীপ দেখলেন, মৌসুমী দ্বীপ দেখলেন, দিয়ে সাগরদ্বীপ নেমে ঘুরে কপিলমণির মন্দিরে পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার এই লঞ্চে করে এই জেটিতে আসবেন, 9 ঘন্টার সময় যাবে। এই কারণেই টোটাল সুন্দরবনের স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে বদ্বীপ। আপনি যে কোনো দ্বীপে যাবেন তার সময়সীমা আলাদা, একমাত্র জম্বুদ্বীপ ছাড়া আর আপনারা যে কোনো দ্বীপে যাবেন নামতে পারবেন। আমরা ভারতবর্ষের পশ্চিমবাংলার শেষ প্রান্ত হচ্ছে এই বকখালি। আপনি বকখালি সি বিচে নেমে সোজা দক্ষিণ দিকে তাকাবেন, কোনো কুল কিনারা দ্বীপ কোথাও কিছুই নেই, অকুল জল। এই দক্ষিণে এই বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর, একমাত্র দক্ষিণ মেরু ছাড়া আদার্স কোনো এর জায়গাই নেই। সেরকম জম্বুদ্বীপের অবস্থানটাই হচ্ছে সেম জায়গায়, ওটাও ভারতীয় পশ্চিমবাংলার শেষ দ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত। আমরা মৌসুমী আইল্যান্ডকে পেছনে ছেড়ে আস্তে আস্তে আমরা বে অফ বেঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি জম্বুদ্বীপের দিকে। ওই সামনে দেখা যাচ্ছে জম্বুদ্বীপ, এই এটা জম্বুদ্বীপ। আমরা আগেই বলেছি জম্বুদ্বীপে তো নামতে দেয় না। আমাদের ওখানে কিছুক্ষণ দাঁড় করিয়ে আশেপাশে ঘুরিয়ে নিয়ে সমুদ্রের ওপরই তারপরে আমাদের ব্যাক করা হয়। এটাই হচ্ছে জম্বুদ্বীপ। এই দ্বীপটার আয়তন হচ্ছে 10,000 হেক্টর। 1 হেক্টর সমান 7.5 বিঘে জায়গা। অর্থাৎ বিশাল এই দ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত। এই দ্বীপে একটা সময় ওঠা নামা, কায় কারবার, বসতি সবই ছিল। এখন কেন সরকার নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে, কি কি কারণ দর্শী এদেরকে তুলে দেওয়া হয়েছে, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, সবকিছু আপনাদের সবিস্তারে বলছি, বললেই আপনারা সব বুঝতে পারবেন। খিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে, সেটা হচ্ছে ওই জম্বুদ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে, এই সাইড দিয়ে চলতে পারে না, জল কম পড়ে। আর ওই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর ভেতরে আছে কেউ, বানি, গোরান, কেয়া, কেওড়া, হেতাল, বকড়া, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর
এর হচ্ছে প্রচন্ড মাটি ধরে রাখার ক্ষমতা। এই কারণেই মাটিটাকে ধরে রাখে দু রকমের মূল আছে, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। আর এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। এবার 2038 বছর আগে থেকে এই 120টা আদিবাসী ঘর ছিল এই জম্বুদ্বীপে বসবাস করতো, এবং 1 থেকে 1.5 লাখ লোক ওই যে ফেজারগঞ্জ কার্গিল সি বিচে যে শুটকি মাছের ব্যবসাটা করছে, এই শুটকি মাছের ব্যবসাটাও আগে এখানে করতেন। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে ওনারা। কিরকম না, শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, একটুখানি জায়গাতে শুটকি মাছ শোকায় না, ওদেরকে খামার তৈরি করতে হয়। এই খামার তৈরি করতে গিয়ে ওরা কি করতেন না, প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে বিশাল আকারে সি বিচ বের করেছে। এগুলো কিন্তু সি বিচ ছিল না, সবই জঙ্গল ছিল। ওরা ওই খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করেছে। তাহলে এটা তো বঙ্গোপসাগরের ওপরের দিক, আর গাছই তো বিশেষ করে ম্যানগ্রোভ গাছ মাটিটিকে ধরে রাখে। তাহলে প্রত্যেক বছর এইভাবে যদি ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করা যায়, কি হবে, দ্বীপটা কিন্তু একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করে না, সেফ খালি ব্যবসা করার থাকে। তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায়, পক্ষান্তরণে কিন্তু সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। কিরকম, এই দ্বীপ তলিয়ে গেলে এই বঙ্গোপসাগরের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই 3খানা দ্বীপের ক্ষতি করে দেবে। 1 ফেজারগঞ্জ, 2 পাতিবুনিয়া, 3 মৌসুমী আইল্যান্ড। কারণ ওখানে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকেই বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই কায় কারবার বসতি ওঠা নামা পুরোটাই ব্যান করে দিয়ে নো ম্যানস ল্যান্ড করেছে। এই জিনিসটা এমনিতে হয়নি, বামফ্রন্টের আমলে 2জন মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে টাসেল হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, আর একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন। 2 মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এ কারণেই টাসেলটা হয়, মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে, আর যোগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে সি বিচ বের করছে, এটা তো বঙ্গোপসাগরের ওপরের দ্বীপ, দ্বীপটাকেই তলিয়ে দেবে। তাহলে এই দ্বীপ তলিয়ে গেলে সামনের দ্বীপগুলো সমূহ বিপদে পড়ে যাবে। কেউ কারোর কথা শোনে না, দুজনেই বামফ্রন্ট আমলে বড় মন্ত্রী। কোনো মন্ত্রী যখন কোনো দিক দিয়ে কারোর কথা কেউ শুনছে না, তখন বামফ্রন্ট আমলে বিধানসভাতে এই জম্বুদ্বীপ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কোনো মন্ত্রী যখন কোনো দিক দিয়ে কারোর কথায় কেউ আসছে না, তখন যোগেশবাবু কি করলেন, এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেসটা তুললেন। সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার উপরে 144 ধারা জারি করে এই নামা ওঠা গায়ে কারবার বসতি পুরোটাই ব্যান করে দিয়ে নো ম্যানস ল্যান্ড করে। আরো একটা কারণ দর্শাচ্ছিলেন যোগেশবাবু, যার জন্য জজ সাহেব দ্রুত রায়টা দিয়েছেন। কারণটা হচ্ছে যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওরা কি করতেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এখান থেকে ট্রলার বোঝাই করে শুটকি মাছ পাচার করতেন বাংলাদেশে। বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের ওপরেই চলে, তাহলে ওখান থেকে আবারও বিদেশি জিনিসপত্র এনে এই জম্বুদ্বীপ থেকে আমাদের মিনি শহর কাকদ্বীপে স্মাগলিং হতো। স্মাগলিং এর একটা স্বর্গরাজ্য হয়েও গড়ে উঠেছিল। এই কারণে, কারণ 30-35 বছর আগে প্রশাসনের এতটা জোর ছিল না। এখন যেরকম কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেয়া হয়, শুধু জম্বুদ্বীপ নয়, এটা বকখালি রেঞ্জের আওতায়। এখানে ফরেস্ট অফিস আছে, শুধু অফিস নেই, অফিসে সিসি ক্যামেরা পর্যন্ত লাগানো আছে। আর ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চটা দেখছেন, ওরা ওই যে উঁচু জঙ্গলটা, ওখানেই অফিস আছে, কারণ ওরাও জলে কাদায় ভরে নেমে যাতায়াত করে, কারণ যেহেতু এখানে জেটি নেই। সেটা আমি পরে বলছি। তাহলে ওরা রক্ষণাবেক্ষণ করে, ওরা পাহারা দেয়। আর ওই যে আমরা এলাম, স্পিড বোট একটা যাচ্ছে ফেজারগঞ্জ কোস্টাল থানা, ওরা পেট্রোলিং এ এসেছিলেন, ওরা পার ডে পেট্রোলিং করে পাহারা দেয়। ইন্ডিয়ান কোস্টগার্ডের ওভার ক্রাফট, যেটা ডাঙায়ও চলে জলেও চলে, ওই ফেজারগঞ্জ উইন্ডমিল গুলো যেখানে ঘুরছে দেখবেন ওখানে আছে। গতকাল এই সি বিচের উপরে বসে পাহারা দিচ্ছিল। তাহলে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে এইভাবে সুন্দরবনের সমস্ত বদ্বীপগুলোতে পাহারা দেওয়া হয়। তাহলে জজ সাহেবের রায় এই দিকটার উপরে এই যে 144 ধারা জারি করে এই যে নামা ওঠা কায় কারবার বসতি পুরোটাই ব্যান্ড করে দিলে কি হবে, ডক্টর আম্বেদকরের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে। কারোর আইন কাম বন্ধ করতে পারবেন না, কাউকে বাস্তুচ্যুতও করতে পারবেন না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাই পুনর্বাসন করতে গিয়ে কি করলেন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যেখানে মাছকাঙ্গা ধরতো, জঙ্গলে বসবাস করতো, ওদেরকে সাগর দ্বীপ, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, ওখানে ভেস্টার্ন জায়গার উপরে 120টা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে। ওরা সেখানে মাছকাঙ্গা ধরতে পারবে, কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যারা এখানে এই যে শুটকি মাছের ব্যবসাটা করতেন, এতটাই অপকর্ম করতেন, এই যে ম্যানগ্রোভ গাছ কাটতেন, সি বিচ বের করতেন,
করতেন, স্মাগলিং করতেন, ওদেরকে ওই যে ফেজারগঞ্জ কার্গিল শিবির দেখালাম, ওই 1 থেকে 1.5 লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া হয়েছে, সামনেই ফেজারগঞ্জ কোস্টাল থানা, ইন্ডিয়ান কোস্টালের অফিসটাও ফেজারগঞ্জে, বকখালি ফরেস্ট রেঞ্জ অফিসটাও ফেজারগঞ্জের ভেতরে। ওরা ওখান থেকে আর ট্রলার বোঝাই করে শুটকি মাছ বাংলাদেশ পাচার করতে পারবে না, আর বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না। তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম যে এই দ্বীপের আয়তন কত, এখানে কেন ওঠা নামা আয় কারবার বসতি পুরোটাই বন্ধ, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো। এবার বলছি এই দ্বীপটার উপরে কি কি পশু পাখি আছে এই জম্মু দ্বীপে। এই যে আপনারা এলেন, একটা পাখিরও দেখা পাচ্ছেন না। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসতেন, কয়েক হাজার পরিযায়ী পাখি সি বিচটার উপরে দেখতে পেতেন। পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান শ্রীগাল, শ্রীডাক, অন্যান্য প্রজাতির প্রচুর বিদেশি পাখি এখানে আসে। এই কারণেই আসে, নির্জন দ্বীপ বলে কেউ ওঠানামা করে না। ওরা ওই শীতকালে আসে, গরম পড়লে আবার চলেই যায়। এই যে জঙ্গলটা দেখছেন, প্রচুর বিষধর সাপ আছে। সাপের মধ্যে যেরকম কেউটে, শ্রীগাল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর কি আছে, ওই যে আদিবাসীরা এখানে থাকতেন, ওরা যেহেতু এখানে মাছকাঙ্গা ধরার সঙ্গে সঙ্গে জঙ্গলে বসবাস করতেন, ওরা সাইড বিজনেস হিসাবে প্রচুর পরিমাণে শুয়োর প্রতিপালন করতেন। এই শুয়োরগুলোকে বন্য পশু হিসেবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি। প্রচুর পরিমাণে এখানে শুয়োর আছে। আর কি আছে, হরিণ আছে। এই যে এত বড় বঙ্গোপসাগরটা আপনারা পাড়ি দিয়ে আসলেন, এত বড় বঙ্গোপসাগর পেরিয়ে কিন্তু হরিণ এপারে আসতে পারবে না, কারণ পাতিবনিয়া বা বকখালি থেকে হরিণ পেরিয়ে এই জম্মুদ্বীপে আসা হরিণের পক্ষে সম্ভব নয়। তবে হরিণ জল পার করতে পারে, কিরকম না, সুন্দরবনের ছোট ছোট খাড়িগুলোতে এপারে জঙ্গল ওপারে জঙ্গল, এপার ওপার করতে পারে, কিন্তু এত বড় বঙ্গোপসাগর পেরিয়ে আসতে পারবে না। ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চটা দেখছেন, ওই লঞ্চে করে 4 বছর আগে 40টা হরিণ এনে এখানে ছাড়া হয়েছে। তারও প্রজনন শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে এখানে হরিণও হয়েছে। এখানে বাঘ, কুমির, অন্যান্য জীবজন্তু কিছুই নেই। তাহলে এই দ্বীপটার উপরে কি কি পশু পাখি আছে এটা আপনাদের বললাম। এবার বলছি আস্তে নদী নালা দ্বীপগুলো কোন দ্বীপের হয়ে কোন দ্বীপে যেতে হয়। ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আপনারা আসলেন, ওটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক, তার পাশেই এটা পাতিবনিয়া দ্বীপ, আর এইটা হচ্ছে মৌসুমী দ্বীপ। আর ওই যে ওপারে পাতিবনিয়া, এপারে মৌসুমী, এই যে দুটো নদী বাউন্ডারি দেখছেন না, ওর মাঝখান দিয়ে যে নদীটা গেছে, ওই নদীটার নাম হচ্ছে চেনাই। ওই চেনাই নদী পের হয়ে মৌসুমী দ্বীপে যেতে হয়। নামখানার উপরে যে ব্রিজটা হয়েছে হাতানিয়া দেয়ার উপরে, পুরোটাই চেনাই নদী দিয়ে হয়ে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে। এই সোজা যে নদীটা দেখছেন, এই জম্মুদ্বীপ আর মৌসুমী দ্বীপের মাঝে, এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা পের হয়ে সাগরদ্বীপ যেতে হয়, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। সাগরদ্বীপের পরে আর একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে হলদি নদী। আপ টু কলকাতা থেকে ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী, ডায়মন্ড থেকে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর সাগরদ্বীপের মাঝখান দিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছে। আর এই হলদি নদীর নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। তাহলে আশপাশের নদী নালা দ্বীপ, কোন নদী পেরিয়ে কোন দ্বীপে যেতে হয় এটা আপনাদের বললাম। এবার বলছি 2008 সালের আগে এখানে নামানো হতো কিরকম না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যেখানে মাছ কাঁকড়া ধরতো, জঙ্গলে বসবাস করতো। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওদের সব বাজারহাট আসতো। আপনারা যেখান থেকে উঠলেন আমাদের ওই দ্বীপ থেকে ওদের বাজারহাট আসতো, ওদের আত্মীয় স্বজনরা আসতো, শুটকি মাছের পাইকাররা আসতো, আপনাদের মতন টুরিস্টরাও আসতো। তখন কিন্তু ফেরি সার্ভিস চালানো হতো, ওপার থেকেও লোকজন আসতো, এপার থেকেও লোকজন যেত। তাই ফেরি সার্ভিস চালাতে গিয়ে কি হলো, ওখানে যেরকম জুতো পায়ে দিয়ে জেটি থেকে লঞ্চে উঠলেন, এখানে তো জেটি নেই, জেটি হবেও না। কেন হবে না, কি কারণ? জেটি হবে না এই কারণে, এই প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগর হচ্ছে 3 রকম ব্যবহার করে। এক, আপনারা জুলাই আগস্ট মাসে আসবেন, ওই মোহনা পের হতে আপনাদের কালগাম ছুটে যাবে। এক একটা ঢেউয়ের উচ্চতায় 3-4 মিটার করে উঁচু নৌকো এভাবে ওঠে, এভাবে পড়ে, এভাবে বর্ষাকালে প্রচন্ড উত্তাল হয়। আবার এই যে দুর্গাপুজো জলে মানে ঠাকুর জলে পড়ে গেছে, এবার নর্মালতা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে নর্মাল হবে। আপনারা ডিসেম্বর জানুয়ারি মাসে আসবেন, একেবারে পুকুরের জলের মতন জল নর্মাল, কোনো ঢেউ হয় না। যত বেশি উত্তরের হাওয়া, যত বেশি ঠান্ডা পড়বে, বঙ্গোপসাগরে কোনো ঢেউ হয় না, যত দূরে যান না কেন। আবার এই যে বঙ্গোপসাগর, এটাই হচ্ছে নিম্নচাপের আতুর ঘর। আজ পর্যন্ত যত নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই বঙ্গোপসাগরে হয়ে তারপরে গতিপথ নির্ধারণ হয়েছে। আমরা যেহেতু উপকূলে বাস করি, কি হয়নি আমাদের ওপরে 2009 সাল থেকে। 2009 সালে আয়লা, তারপরে ফণী, তারপরে বুলবুল, তারপরে আমফান, তারপরে জ্যাস, তারপরে গোলাবো, আবারও ওই যে হয়ে গেল রেমাল, তারপর এবারেও হয়ে গেল এই যে দানা। তাহলে এই বঙ্গোপসাগরের
আতুর ঘরে যখন নিম্নচাপ সৃষ্টি হয়, যখন ঝড়ের সৃষ্টি হয়, এর ভয়ঙ্কর রূপটাই দেখলে হার্টফেল করে যাবেন। একটা ঢের উচ্চতায় 10-12 মিটার করে উঁচু, দুমদুম করে এই সি বিচের ওপরে ভেঙে পড়ে। ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করে আসছেন সেই মানধাতার আমল থেকে, জেটি এখানে করতে পারেননি। জেটি থাকলে ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চটা ওই জলে জঙ্গলে ওখানে বাঁধা থাকতো না, জেটিতেই থাকতো। আমরা জম্বুদ্বীপের কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে আপনাদের জম্বুদ্বীপ। গাড়িটা এখানটা নোংর করছে, আমার মনে হয় আর ভিতরে কাছাকাছি যাবে না। এইটাই সামনে হচ্ছে আপনার বললেই তো যাবে না। এই বোটটা যদি বাই চান্স আটকে যায়, রাত্রি আবার এরকম সময় ছাড়া আচ্ছা। আমরা এখন জম্বুদ্বীপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জম্বুদ্বীপের খুব একটা বেশি কাছাকাছি যেতে পারি, কেননা এখানে গভীরতাটা কম সমুদ্রে, লঞ্চটা আটকে যেতে পারে। অনেক কিছু বললেন এখানকার গাইড, অনেক কিছু জানা গেল জম্বুদ্বীপ নিয়ে আর বঙ্গোপসাগরের আশেপাশে এখানে কী কী দ্বীপ আছে সেসব ব্যাপারে। আমরা আবার এখন আমাদের হারবারে ফিরে যাচ্ছি, বেনফিশ হারবারে ফিরে যাচ্ছি। সামনে মৌসুমী আইল্যান্ড, আর এই দুটোর মাঝখানটা অনেক দূরে আছে আপনার সাগরদ্বীপ। এই জায়গাটাতেই দেখা যাচ্ছে সামনে, এখানেই শুকি মাছের ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে শুকি মাছের শুকোনোর জন্য ইউজ করতে না। এইসব দেখেই গভর্নমেন্ট ডিসিশন নিয়ে এটাকে ওদেরকে এখান থেকে রিহ্যাবিলিট করে দেয় এবং এটাকে খালি করিয়ে দেয়। আমাদের লঞ্চের গাইড বলছেন যে এই সামনে যে পাখি দেখা যাচ্ছে এরা সব পরিযায়ী পাখি। এখন এদের আসা শুরু হয়েছে, এখন এই 2-2.5 মাস ওরা এখানে এসে ছাড়াও শুরু হবে এবং এখানে ওরা স্টে করবে। কিছু বকও আছে গাছের উপর যারা বসেছে, তারা বলছে বক, এবং যেগুলো ওই বিচের উপর ঘুরে বেড়াচ্ছে এবং উড়ে বেড়াচ্ছে এগুলো সমস্ত পরিযায়ী পাখি। এই যে সামনে দেখুন, এগুলো বক। আর এই দেখুন সামনে শুটকি মাছ টাঙানো আছে। এগুলি সমস্ত জম্বুদ্বীপে আগে করা হতো, এখন ওদেরকে মানে বন্ধ করে দেওয়ার পরে ওদেরকে এখানে রিহ্যাবিলিটেট করা হয় ফ্রেজারগঞ্জে। জম্বুদ্বীপ ঘুরে আমরা এখন বেনফিশ হারবারের দিকে এগিয়ে চলেছি। এই দেখুন ডান পাশে দূরে দেখা যাচ্ছে ফ্রেজারগঞ্জের উইন্ড মিলগুলোকে দেখা যাচ্ছে। এখান থেকে একটুখানি ক্লোজ আপ করলে আপনারা দেখতে পারবেন এই যে সমস্ত উইন্ড মিলগুলো দেখা যাচ্ছে ফ্রেজারগঞ্জে এই এলাকায়। আর এই বাঁ পাশটা হচ্ছে আপনার বেনফিশ জেটি বা বেনফিশ হারবার। তো মোটামুটি আমরা 12টায় স্টার্ট করেছিলাম, মোটামুটি আমরা 1:30টার মধ্যে ঢুকে যাব। 1.5 ঘন্টা মতন টাইম লাগবে আমি আশা করছি। আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। গাছের মানুষ
কাছের মানুষ